ভিডিও লেকচারে সবাইকে স্বাগত। মধু আমরা বহু বছর ধরে শুনছি, জানি আয়ুর্বেদিক ওষুধের বর্ণনা রয়েছে, এমনকি প্রাচীন গ্রিক উপন্যাসেও মধুর কথা রয়েছে ব্যাকটেরিয় ভঙ্গক, ব্যাকটেরিয় ধ্বংসকারী বস্তু হিসেবে। আমাদের বেদেও মধুকে দেবতার খাদ্য হিসেবে বর্ণনা করা হয়েছে। ফুলের মধ্যে যে মকরন্দ থাকে, ফোরেজার মৌমাছি সেই মকরন্দ সংগ্রহ করে তাদের পাকস্থলীর প্রোভেন্ট্রিকিউলাস অংশে জমা করে, সেখানে কিছু উৎসেচকের ক্রিয়া হয়, তারপরে চাকে এসে যখন সেটা উগরে দেয়, হাউস মৌমাছি সেই মধু পুনরায় সংগ্রহ করে এবং তাদের হাইপোফ্যারেঞ্জিয়াল গ্রন্থির ক্ষরণ, স্যালাইভারি অ্যামাইলেজ উৎসেচকের ক্রিয়া ইত্যাদির মাধ্যমে ফুলের মকরন্দকে মধু হিসেবে তারা প্রকোষ্ঠে জমা করে। মৌমাছির গা থেকে বেরোনো তাপ এবং ক্রমাগত ডানা নেড়ে তারা মধুর মধ্যে যে জলীয় ভাগ রয়েছে প্রায় ৮০%, সেই জলীয় ভাগ কমিয়ে মোটামুটি ২০% নামিয়ে আনে। জলের পরিমাণ এতটা কমে যাওয়ায় মধু দীর্ঘদিন তাজা থাকে। মধুর পিএইচ সাধারণত ৩ থেকে ৪। এই মধু বিভিন্ন কাজে ব্যবহার হয়। এসো আমরা দেখি একটা চার্টের মাধ্যমে কিভাবে ফুলের মকরন্দ থেকে মধুটা তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি ফুলের মকরন্দে বৃহৎ শর্করা থাকে, যাকে সুক্রোজ বলে। মৌমাছির হাইপোফ্যারেঞ্জিয়াল গ্রন্থি এবং স্যালাইভারি অ্যামাইলেজ উৎসেচকের ক্রিয়ায় সেই বৃহৎ শর্করা ক্ষুদ্র শর্করায় পরিণত হয়, তৈরি হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজের পরিমাণ মোটামুটি মধুতে থাকে ৩৩%, ফ্রুক্টোজের পরিমাণ মোটামুটি ৩৮%। মধু দীর্ঘদিন মুখ বন্ধ করে রেখে দিলে দীর্ঘদিন তাজা থাকে, কোনো পচন হয় না, কারণ মধুর মধ্যে গ্লুকোনিক অ্যাসিড এবং অতি সামান্য পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড থাকে। আমি আগেই বলেছি জলের পরিমাণ মাত্র ১৭ থেকে ২০%। এই কারণে মধু দীর্ঘদিন তাজা থাকে। নানা ধরনের খনিজ উপাদান মধুতে থাকে বলে মধু শরীরের পক্ষেও খুব উপকারী। আচ্ছা, মধুতে কি কোনো ভেজাল থাকতে পারে? আমরা কি করে বুঝব? এসো আমরা ঘরোয়া কয়েকটা পদ্ধতির মাধ্যমে মধুতে ভেজাল আছে কি না সেটা শনাক্ত করি। আমার কাছে দুটো ভিন্ন উৎস থেকে পাওয়া মধু আছে। মধুর স্যাম্পল এ, এটা যারা মৌমাছি চাষ করেন তাদের কাছ থেকে সংগ্রহ করা মধু, আর এটা স্থানীয় দোকান থেকে কেনা স্যাম্পল বি। প্রথমে আমি এ স্যাম্পেলের মধু একটু টিস্যু পেপারের উপর ১ ফোঁটা দিলাম। বি স্যাম্পেল মধু তার পাশে দিলাম। এবারে আমরা দেখি দুটো মধু টিস্যু পেপারের উপর কি করছে। যদি মধুতে জল থাকে তাহলে টিস্যু পেপার সেই জলটা শোষণ করবে এবং মধুটার থেকে জলটা পৃথক হয়ে টিস্যুতে শোষিত হয়ে যাবে
আর যদি জলের ভাগ কম থাকে তাহলে যে স্বাভাবিক আকৃতিতে গোলাকার হয়ে পড়েছে সেরকমই থাকবে। এইটা দেখতে দেখতে আমরা এসো আরেকটা পরীক্ষা করি। আমার কাছে একটু সলতে আছে, আমি মধুটায় ভিজিয়ে দিলাম। এ স্যাম্পেল আর বি স্যাম্পেলে দুটোতেই ভেজালাম। এইবার বার্নার জ্বালিয়ে মধুটা দেখছি মধুটা আগুন জ্বলছে। এবার দ্বিতীয়টা স্যাম্পেল বি আমরা দেখছি একটা শব্দ হচ্ছে, ফরফর করে জ্বলছে। মধুতে যদি জলের ভাগ থাকে তাহলে এরকমটা হতে পারে, কিন্তু এটা জ্বলছে না, যেটা আমরা বিশুদ্ধ মধুর ক্ষেত্রে দেখেছি সেটা জ্বলে গেছে। এবার আমরা আগের জায়গাটায় আবার ফেরত যাই, টিস্যু পেপার। সেখানে দেখছি যে এ স্যাম্পেলের যে মধু দিয়েছিলাম সেটা তার স্বাভাবিক গোলাকার আকৃতি ধরে রেখেছে, আর বি স্যাম্পেল যেটা দিয়েছিলাম সেটা চারপাশে ছড়িয়ে গিয়েছে জলটা। তার মানে এ স্যাম্পেলের থেকে বি স্যাম্পেলের জলীয় ভাগের পরিমাণ অনেক বেশি এবং মধুটাতে জলের ভেজাল আছে। এবারে এসো আমরা আরও একটা পরীক্ষা করি। আমার কাছে দুটো বিকার জল ভরে আমি রেখেছি। এইবারে আমি বিকারটার মধ্যে মধু ঢালবো। আমি বিকারের মধ্যে মধু ঢালবো। প্রথমে বি স্যাম্পেল মধুটা ঢালছি, তোমরা খেয়াল করবে জলের মধ্যে মধুটা কীরকম আচরণ করছে। খুব আস্তে করে ঢালছি, তোমরা দেখতে পাচ্ছ নিচে গিয়ে মধুটা চারপাশে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে মধুটা চারদিকে মিশে যাচ্ছে। এইবার এ মধু সেটা ঢালছি, সেটা দেখি কীরকম হয়। দেখো নিচে গিয়ে মধুটা কিন্তু জলের মধ্যে মিশছে না। তোমরা দেখো এই অংশটা মধু অংশ নিচে গিয়ে চারপাশে মিশে গেছে জলের সাথে, আর এ স্যাম্পেলের মধু নিচে জল এবং মধু পরিষ্কার আলাদা স্তর তৈরি হয়েছে। এই মধু কিন্তু জলের সাথে মেশেনি। তার মানে এ স্যাম্পেল মধু অপেক্ষাকৃত বিশুদ্ধ। এইবার আমরা আরও একটা পরীক্ষা করি। আমরা দুটো টেস্ট টিউব নেব। এ স্যাম্পেল মধু নিয়েছি, তার সাথে একটু জল মিশাচ্ছি।
মধুটা স্বাভাবিকভাবেই মেশানোর চেষ্টা করলেও মিশছে না। দেখো নিচে স্তর হয়ে রয়েছে। এটার মধ্যে আমরা একটু আয়োডিন দেব। আয়োডিন বেটাডিন হিসেবে নামে একটা বাজারে ওষুধ পাওয়া যায়, তার মধ্যে আয়োডিন থাকে। পরীক্ষাগারেও তোমরা পেতে পারো। দেখো আয়োডিনটা জলের উপর রয়েছে, বিশেষ কোনো বিক্রিয়া হয়নি। একই ঘটনা আমরা এবার বি স্যাম্পেলে করব। দেখো একটা গাঢ় রং আয়োডিন মেশানোতে এসেছে, কিছুটা নীলচে, কালচে নীল একটা রং এসেছে। এটার কারণ হচ্ছে যে এই মধুটার মধ্যে স্টার্চের পরিমাণ কিছুটা ছিল, আলাদা করে বাইরে থেকে মেশানো হয়েছে ভেজাল হিসেবে। সেই জন্য আমরা আয়োডিন দেওয়াতে স্টার্চ আয়োডাইড তৈরি হয়েছে। স্টার্চ আয়োডাইডের রং ঘন নীল। সুতরাং এইভাবে আমরা ঘরোয়া কিছু পদ্ধতির সাহায্যে মধুর মধ্যে ভেজাল আছে কি না বুঝতে পারবো। তোমরাও বাড়িতে চেষ্টা করো। আজ এ পর্যন্ত, পরের পর্বে আবার দেখা হবে। নমস্কার।